বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে একটু বুঝতে চাই যে নির্বাচন যেটা নিয়ে বাংলাদেশের জনগণ প্রচুর রক্ত দিয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম করেছে, সেরকম একটা ভালো নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে দেখেন আপনি? যদিও নির্বাচনকে ঘিরে আপনার দলের উৎসাহ সবচেয়ে বেশি এবং নিঃসন্দেহে আমরা সবাই নির্বাচন চাই, কিন্তু একটা ভালো নির্বাচন দেখেন কি না? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা যারা আছেন তারা এবং আমার অগ্রজ মিলন ভাই। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি বলেন বা একজন আইনজীবী হিসেবে বলেন, সাধারণ নাগরিক হিসেবে যদি বলেন, তাহলে উৎসাহ উদ্দীপনার দিক থেকে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের যে এক্সপেকটেশন যেটা আছে এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে জুলাই সনদ স্বাক্ষর হবে, তাহলে তার মানে এটা তো আপনার ফলো করবে, ফলোড বাই আপনার নির্বাচনটা। এবং উনি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ওনার লন্ডনে দেখা হয়েছে, সেখানে তিনি একটা কথা বলেছেন। আমরা ডিসেম্বরে বলেছিলাম 2025, উনি বলেছেন এক কথা, একটা পর্যায়ে এসে মনে করেন যে ফেব্রুয়ারি 2026-এর কথা বলেছেন। সেদিক থেকে মনে করেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথাটা হচ্ছে চ্যালেঞ্জটা আমি বাস্তবতা উপলব্ধি করি এবং বিশ্বাস করি। এখন আমার কথা হচ্ছে যে একটা নিয়ামক শক্তি নির্বাচন কমিশন, তার সঙ্গে মনে করেন যে যারা সহযোগিতা করবেন, পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, কিন্তু কারা আছে এই সমস্ত দায়িত্বের মধ্যে? আজকে নির্বাচন কমিশনের সচিব বলেছেন 90,000 থেকে 1 লাখ সামরিক বাহিনীর সদস্য কিন্তু নিয়োজিত থাকবেন, পুলিশ বাহিনীর 1.5 লাখ সদস্য, আনসার 2 থেকে 2.5 লাখ। এ ধরনের কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু এই সনদ স্বাক্ষরের দিন বলেছেন আমরা নিজেরা কীভাবে একটা নির্বাচন করে ফেলতে পারি, আসেন সেই ব্যবস্থা করি, পুলিশ টুলিশেরও দরকার হবে না এমন নির্বাচন। সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, তাই না? তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে তো আমরা তো 91 সালে তো তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতিতে সেটা তো বারবার আপনার বাধাগ্রস্ত হয়েছে। আমরা তো বিভিন্ন জায়গায় আপনার হোঁচট খেয়েছি, তাই না? আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা ছিল যেটাকে আওয়ামী লীগ আদালতের মাধ্যমে হোক কিংবা সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে ওনারা সেটাকে মনে করেন যে আউটরাইটলি ওনারা রিজেক্ট করেছেন। তো সে জায়গাতে তো জনগণের যেই প্রতিফলন ছিল আশা আকাঙ্ক্ষার, সেটা তো মনে করেন যে আপনার বিদ্যমান না। তো সেরকম একটা অবস্থা কেন করা হয়েছিল? সেটা হচ্ছে যে আপনার ইনডেফিনিট পিরিয়ডের জন্য ইন পারপেচুইটি আপনার একটা দলীয় সরকারের অধীনে থাকবে। তার মানে কি ফেসিজমটা কন্টিনিউ করেছে আমরা যেটা দেখেছি। সেটা থেকে উত্তরণটা কোথায় হয়েছে? গণমানুষের আন্দোলনের মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলো যারা ছিলেন 15 বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, গুম খুন হত্যাকাণ্ড যত কিছুই বলি, মামলা হামলা, তারপরে এসে মনে করেন যে ছাত্র অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যেটা হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, সেটা এক দফাতে রূপান্তরিত হয়েছে। সেখান থেকে একটা জায়গায় আমরা এসেছি। সেটার ধারাবাহিকতা বা সেটার স্পিরিট অনুযায়ী আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাটা বলেছেন, ওনার পায়া সুইচ খুব ভালো কথা। কিন্তু আপনি যে কাজটা করবেন, আপনি যে কথাটা বলেছেন যে নির্বাচনটা যারা করবেন, নিয়ামক শক্তি হিসেবে যারা কাজগুলো করবেন, তাদের অবস্থানটা কি হবে, তারা কারা আছেন? আমি তো একটা সহজ বাংলা হিসাব দেই, একটু যদি বলি, 3,500 সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এবং ওসি সারা বাংলাদেশে দরকার হয়। এটা বাংলা হিসাব, সোজা কথা। 2003 সালে বিএনপির সময় 300 সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছিল। 2005 সালে 850 সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে অনেকে, অর্থাৎ 1150। সেখানে আপনার তখন 4 দলীয় জোট ছিল, তাহলে জামাতেরও কেউ ছিলেন। আবার এর মধ্যে মনে করেন যে আওয়ামী লীগের লোকজনও কিন্তু নিয়োগ পেতে পারেন। আমি ভিন্ন ফ্যাক্টরের কথা আমি সেটা উল্লেখ করছি না। এর মধ্যে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে, অনেককে চাকরিচ্যুত করেছে,
ঠিক আছে, ধরে নিলাম আমি 1000 জন আছে, কিন্তু আওয়ামী লীগ যে নিয়োগ দিয়েছে 8500 ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আছে। সারা বাংলাদেশের থানাগুলো যদি চালাতে হয় তাহলে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং ওসি লাগে 3500। কারা তারা? বাকি যে আমি কয়েক হাজার আছে তারা কারা? সিভিল প্রশাসনের কথা বলেন, মানে আমরা জনপ্রশাসন যাদেরকে বলি, তারা কারা আছেন? ওনারা যদি ইলেকশনের সময় কোনো ধরনের অপকর্ম করতে চান, আমরা যেটাকে বলি যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ইলেকশনে ম্যানিপুলেশন হয়েছে, এর মধ্যে আমি আরও একটা জিনিস বলি, জামায়াতে ইসলাম ওনাদের কিন্তু অনেক বড় স্টেক আছে জনপ্রশাসনে। ওনারা শুনতে আমার কথাটা হয়তো পছন্দ করবেন না, দর্শকরাও অনেকে পছন্দ করবেন না, বাট বাস্তবতাটা এটা যে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানেও বলা হয় যে লুঙ্গির নিচে কারা ছিলেন। এই ধরনের গুপ্ত সংগঠনের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তারাও কিন্তু আছেন। তো কিভাবে আপনি মনে করেন যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে নিরপেক্ষভাবে? আমি এই বিষয়টা আমার কাছে একটু আমার কাছে মানে খটকা লাগে, ব্যক্তি হিসেবে বলেন, একজন আইনজীবী হিসেবে বলেন, আমি এইটুকু অন্তত বলতে পারি। এটা একটা চ্যালেঞ্জ হবে। কিন্তু এই 12-14 মাসে মনে করেন যে ঐকমত্য কমিশনে অনেকগুলো বৈঠক করেছেন, জুলাই সনদ নিয়ে কথা বলেছেন, কিন্তু কেউ কি বলেছেন প্রশাসন, জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসন সেখানে আপনার নিরপেক্ষ করার কোনো কাজ, কোনো কিছু করেছেন আপনারা? 3500 ইন্সপেক্টর এবং ওসি সারা বাংলাদেশে, তাহলে কারা আছেন সেখানে? তারা যদি স্যাবোটাজ করেন তাহলে আপনি কিভাবে আপনি মনে করেন যে উত্তরণের পথটা আপনার কোথায়? এটা আমি নাগরিক হিসেবে, একজন লয়ার হিসেবে, এটা আমার নিজের ব্যক্তিগত অন্তর্দৃষ্টি না, আমি বলবো যে এইটা আমি কিন্তু যতটুকু আমি পেরেছি আমি খোঁজার চেষ্টা করেছি যে একটা নির্বাচন এত সহজ না। আমার বক্তব্যটা এই জায়গাতেই কিন্তু এই কারণে, এখন আমার দল বলেছে সেটা এক জিনিস, আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার বক্তব্যটা আমি কিন্তু বলেছি। জি, মিস্টার গোলাম স্যার। ধন্যবাদ সুপ্রিয় সঞ্চালক জিলুর রহমান ভাই এবং আমার অত্যন্ত কাছের সজ্জন অসীম ভাই এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। নির্বাচন, আমি তো এর আগের বার যখন আসার সুযোগ হয়েছিল তখন আপনাকে বলেছিলাম আমরা তো নির্বাচন চেয়েছি, আপনি কিংবা আমরা অনেকেই বলেছি যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত। তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া হয়েছে, কিন্তু আমি তো মনে করি এই ফেব্রুয়ারিতে নির্বাচন করার সক্ষমতা এই সরকারের আছে বলে আমি মনে করি না। নাম্বার ওয়ান, নিরপেক্ষতার প্রশ্নে এই সরকার নিরপেক্ষ নয়, এই কারণে যে তার পৃষ্ঠপোষকতায় একটি দল হয়েছে, যদিও তাদের মধ্যে আপাত দৃষ্টিতে বিভাজন যেটা দেখছি কিংবা গ্যাপ যেটা দেখছি, এটা কি সত্যিকারভাবে বানানো না কোনো দ্বন্দ্বের, এটা ব্যক্তিগতভাবে আমিও একটু ডিলেমার মধ্যে আছি। এখন নির্বাচনের প্রশ্নে যে প্রশ্নটা সঞ্চালক সাহেব আমাদেরকে করেছেন, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনিও একটা বড় বৃহৎ রাজনৈতিক দলের একজন, আমি বলবো যে ভবিষ্যতের এমপি প্রার্থী কিংবা এমপি বলবো আমি, আপনি আমাকে অগ্রজ বলেছেন, আমি আশাবাদী হতে চাই আপনার মতো লোক পার্লামেন্টে আসা দরকার। আপনার মুখ দিয়ে যখন এই অনিশ্চয়তার কথা, আশঙ্কার কথা শুনি, আপনি কিন্তু জনগণের পালসের কথা বলছেন, বাস্তব কথাটা বলছেন। আমি হয়তো আপনার চেয়ে অগ্রজ হতে পারি কিংবা আমার অতীতের অভিজ্ঞতার ভান্ডার কম বেশি যাই থাকুক, দল হিসাবে আমাদের একটি নবগঠিত দল যেটা এখন নিবন্ধন পাওয়ার অবস্থায় আছে। দেখেন, এই 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে আমাদের সদিচ্ছা, আমাদের দেশপ্রেম, আমাদের পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্টের ভিত্তিতে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এখন এই গণ অভ্যুত্থানের পর আমরা কি দেখলাম যে আজকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ স্বাক্ষর করলো, 84টা বিষয়ে আজকে ঐক্যমত হয়েছে। তো এই স্বাক্ষর 3 জোটের রূপরেখাও কিন্তু স্বাক্ষর হয়েছিল দুই নেত্রী, তখনকার বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সহ বাম রাজনীতির সংগঠনের জোটেরা ছিল, জামাতে ইসলাম ছিল, যাই হোক, কিন্তু সেটা পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই
পার্লামেন্টারি একটা ইস্যু বাদে পার্লামেন্টারি ফর্ম অফ শাহাবুদ্দিন সাহেব, হ্যাঁ না, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তার কথা মতো চলে গেছেন এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা তখন হয়েছিল, এরপরে হয় নাই। এইবার এই যে স্বাক্ষর অনুষ্ঠানটা হলো মানে খুব ঘটা করে, এখন আবার মানে কিভাবে বাস্তবায়ন হবে, কী উপায় হবে, এইটা বিশেষজ্ঞদেরকে মত নিতে হচ্ছে। আপনি একজন লয়ার, ব্যারিস্টার, আপনি আইনের দিক দিয়ে আপনি ভালো জানেন। এখন শুনছি যে এটা একটা আদেশ, বিশেষ আদেশ হবে, সেই আদেশের ভিত্তি থাকবে যে গণভোটের মাধ্যমে এটা যাতে বাস্তবায়ন করা যায় ইত্যাদি ইত্যাদি। তো অতীতে আমরা গণভোট দেখেছি, সেই কথা বলে সময় নিতে চাই না, কারণ গণভোট যে কী হবে, গণভোটে আমরা বুঝতেছি যে এটাকে মানে হা অথবা না। এখন এই হা না এর মধ্যে এখানে বিএনপি ধরেন যেগুলি অ্যাগ্রিড আছে ওটা বলবে আপনারা কি একমত, তারা বলবে যে হ্যাঁ অথবা না। দ্বিতীয় প্রশ্ন, যদি প্রশ্ন নিয়েও কিন্তু এখন প্রশ্ন দেখা দিছে, যেগুলি নোট অফ ডিসেন্ট আছে সেগুলির ব্যাপারে কী হবে, এইটা একটা প্রশ্ন। তো এই জিনিসগুলি আজকে এখন পর্যন্ত মানে হয়নি। তো এই জিনিসগুলি হওয়ার পর এখন এই গণভোটটা কি বিএনপি চাচ্ছে একই দিনে নির্বাচনের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হবে, জামাত বলতেছে আগে হবে। তো এখন মেনে নিলাম যে আগামী নির্বাচনের যে সংসদটা হবে সেই সংসদটা সংবিধান 24-এর অভ্যুত্থান বাস্তবায়ন হিসাবে কাজ করবে, এই সনদ বাস্তবায়ন প্লাস জাতীয় সংসদ দ্বৈত ভূমিকা কাজ করবে। এটা নীতিগতভাবে আমরা সমর্থন করতে পারি। কিন্তু যে নির্বাচনটা আপনি অত্যন্ত সুন্দরভাবে বললেন যে 14, 18, 24-এর নির্বাচনের বিকল্প হিসাবে আমরা যে নির্বাচনটা চাই, যে সেই নির্বাচনটা আমরা কি দেখতে পাচ্ছি কি না? আমি তো মনে করি এই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত। তাদের বাদ দিয়ে যারা লুণ্ঠন করেছে, যারা হত্যা করেছে, যারা গুম খুনে জড়িত তাদেরকে বাদ দিয়ে আপনি আইনের লোক, এবং নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু আজকে আমরা দেখছি যে সেখানে শুধু তাদের সাথে 14 দল সহ আরও অন্যান্য দলের নাম করে তাদেরকে নির্বাচনে যাতে অংশগ্রহণ না করে মুখে ব্যান করো, মব জাস্টিস ইত্যাদি ইত্যাদি, মানুষের মনে যে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠার যেটা সৃষ্টি হয়েছে, এ দিয়ে এই নির্বাচনটা মানুষ কিন্তু দেখেন, আপনি কিন্তু একটা এলাকায় আমি যদি ভুল না করে থাকি, ঢাকা শহরের জনগণের পালস আপনার কাছে আছে, খবর আছে। আপনার যদি গ্রামের কথা বলেন সেটাও আছে। আমিও আমার এলাকায় কম বেশি যাই, মানিকগঞ্জে যাই। সাধারণ মানুষ কিন্তু নির্বাচন চায়, কিন্তু তারা কিন্তু এই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে তারা কিন্তু মানে এক কথায় একটা ভালো নির্বাচন যে হচ্ছে এটা তারা মনে করে না। এই মনে না করার পিছনে অনেকগুলি কারণ আছে। তো এই অবস্থায় আপনি দেখেন, সেনাবাহিনীকে আমাদের দরকার একটা ভালো নির্বাচন হওয়ার জন্য, লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্ন বলেন, নিরপেক্ষ নির্বাচন বলেন, যাই বলেন, সেই সেনাবাহিনীকে আজকে আমরাই শব্দটা বলবো এই কারণে আমাদেরই একটা অংশ, অভ্যুত্থানের পক্ষের অংশ, ভুল বুঝে হোক। এই যে এই সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন, এই সেনাবাহিনী যদি 5ই আগস্টে যদি সব দলকে ডেকেছিল, তারা সবাই সাড়া দিয়েছিল, এবং সেনাবাহিনী যখন সাপোর্ট উইথড্র করছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেদিন যদি সেনাবাহিনীও যদি এই পতিত শেখ হাসিনার পক্ষ নিত, হয়তো সিনকেট অন্যরকম হতো, কিন্তু সেটা তারা করে নাই। ইকবাল করিম ভুইয়া সেদিন সাবেক সেনাপ্রধান হিসাবে লাল একটা ফেসবুকে উনি লাল কালারের একটা দিয়েছিলেন। গত 17 অক্টোবর তার পার্সোনাল ফেসবুকে দেখলাম যে সেনাবাহিনীকে যারা নাকি আজকে এই ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে, এইটা হলো একটা মানুষের, একটা জাতির স্নায়ুতন্ত্রকে আঘাত করার সমান। সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন, যারা দোষ করেছে সেনাবাহিনীকে কিন্তু আমি একটা ধন্যবাদ দিতে চাই। দেখেন, আপনারা বলতে আমি আইনের কথা বলতেছি, আইসিটি থেকে যখন নাকি 12 জন না 13 জনকে যখন করা হলো, তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের কাস্টডিতে নিয়েছে। এটা ভালো কাজ করেছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছে। এখন পুরা ইনস্টিটিউশনকে যখন নাকি আপনি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন, এদের যখন মোরালি ব্রেকডাউন হয়ে যাবে, আপনি এই সেনাবাহিনী থেকে কীভাবে আমরা একটা ভালো নির্বাচনে তাদের সাপোর্ট আশা করি? অর্থাৎ আমরা এই সেনাবাহিনীটাকে, আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা সবাই একমত যে এই সেনাবাহিনী আমাদের, যারা আজকে সেই 71-এর মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথা মনে পড়ে, যিনি সেনাবাহিনীর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই সেনাবাহিনী এরশাদের 90-এর গণ অভ্যুত্থানে সেনাবাহিনী যখন বলেছিল যে এরশাদ সাহেবকে, স্যার প্লিজ সলভ ইট পলিটিক্যালি, সে বুঝে গেছে মেসেজ, সে রিজাইন করেছিল। এই সেনাবাহিনী 77-এর সিপাহী জনতার বিপ্লবে ভূমিকা পালন করছে। আজকে
কী কারণে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, এটা আমাদের খুঁজতে হবে। আমি শেষে যেই কথাটা বলতে চাই যে যারা পতিত ফ্যাসিস্ট যারা, তারা কিন্তু বসে নেই। আজকে দেখেন যে আগুন যেটা হচ্ছে, যে এই এয়ারপোর্টে কার্গো ভিলেজে যেটা হলো, এখানে তো আমি যদি ভুল না করে থাকি, এটা আপনার কাছে জানতে চাই, জিল্লু ভাই বলবেন, ওখানে তো কিন্তু চোরাই সোনা থাকে। তো এই সোনা উদ্ধার হলো না কেন? আমি তো এটা গুজবও যদি বলি যে এই সোনাগুলি তো আগেই এদিক ওদিক চলে গেছে। এই যে একটা স্যাবোটাজ, আজকে এই প্রশ্নগুলি মানুষের কাছে আসছে, এবং ঘটনাগুলো যেই বা যারাই করুক, এটা একটা নাশকতা মানে আশঙ্কা করাটা কিন্তু অমূলক কিছু নয়। এমনি অনেক ঘটনা সামনে আরও অনেক কিছু ঘটবে। এই অবস্থায় আপনি যেটা প্রশ্ন করলেন যে তাহলে এই অবস্থায় সেনাবাহিনীকে আমরা প্রশ্নবিদ্ধ করছি, আমাদের আগুন, সেই আমার মনে আছে, আপনি তখন কোন ক্লাসে পড়েন জানি না, বা স্বাধীনতার পর পাটগুদামে আগুন সমানে আগুন। শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী হয়েছেন, নতুন দেশে ফিরছেন, খালি পাটগুদামে আগুন। পরিণতিতে সে কী করলো, পরে সে বাকশাল করলো। তো যাই হোক, আমার কথা হলো কি যে আজকে আমরা এই যে সম্ভাবনায় আমাদের বাংলাদেশটাকে, যে গণতান্ত্রিক বাংলাদেশটাকে আমরা দেখতে চেয়েছিলাম, যে ৭১কে আমরা ধারণ করে ২৪-এর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে, গণঅভ্যুত্থানের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্নটা সামনে, আমি স্বপ্ন হচ্ছে না এটা বলবো না, কিন্তু এই নির্বাচনে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। কারণ এই নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, এবং তার জন্য আমি মনে করি যে এটা কি বলবো, তত্ত্বাবধায়ক সরকারের সব একমাত্র ভালো নির্বাচন হয়েছে, যেটা আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হিসাবে আমি বলবো। ৯৬ সনে একটা পার্লামেন্টে হলেও তারা একটা এই বিল পাশ করে পরপর কয়েকটি ইলেকশন, ৩টা ইলেকশন তত্ত্বাবধায়ক ইলেকশনের মোর বেটার ইলেকশন দ্যান অল অফ ইলেকশনস। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার অপশনটা, যেটা আমরা আশা করছি যে কয়েকটা হিয়ারিং হওয়ার পর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, এবং তার মাধ্যমে যদি নির্বাচনটা হয়, তাহলে আমি মনে করি যে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে। না হলে এই ক্যাবিনেটের, আমি শ্রদ্ধা আছে ডক্টর ইউনূসের প্রতি, কিন্তু উনি একজন শিক্ষক কিংবা নোবেল লরিয়েট মানি এই না যে উনি 3-0 কনসেপ্টে উনি নোবেল পেয়েছেন, এতে বিশ্বে তার নাম আছে। তো বাংলাদেশের মতো গণতান্ত্রিক উত্তরণে তার যে ভূমিকা, তার যে কি বলবো, যে ভূমিকা রাখা দরকার, কিংবা যেভাবে উনি এটা রাখতে চেয়েছেন কিংবা চাইছিলেন, ওনার পক্ষে এটা সম্ভব নয়। উনি নিরপেক্ষতা হারিয়েছেন, ওনার সে সক্ষমতার অভাব আছে। এইটা কারণ একটা সরকার যখন সেনাবাহিনীর সাথে একটা মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হয়, কিংবা যে কোনো তার একটা সরকারের ভিতর কিছু ভালো লোক আছে, আজকে এখানে কিন্তু কিছু অত্যন্ত যোগ্য ব্যক্তি আছে, আবার কিছু অপদার্থ, সরি টু সে, অপদার্থ আছে, যাদের কারণে আজকে এই সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। এদেরকে মানে এটাকে কি বলবো, রিশাফল বলেন, নিউ শেপ বলেন, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর বলেন, আমরা এটা না হইলে আমি মনে করি না যে একটা ভালো নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণে আমরা যেতে পারছি বলে আমরা মনে করি না। এবং একই সঙ্গে আমার একটা প্রশ্ন, যে আপনারা দুজন উল্লেখ করেছেন এই যে ঐকমত্য প্রতিষ্ঠার যে ফলাফল, চেষ্টার যে ফলাফল যেটা দেখলাম 17 তারিখে সাইন হলো, এই স্বাক্ষরের মধ্যে দিয়ে কি আসলে প্রমাণিত হলো যে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, বা এক ধরনের? আমি একটা বিষয় একটু উল্লেখ করি, সেটা হচ্ছে যে আমরা সব জায়গাতে মেকানাইজটা কীরকম, যে মানে যান্ত্রিক জীবন যেটা আমাদের, যে ইট পাথরের শহরে আমরা সবাই কেমন যেন একটা যান্ত্রিক একটা বিষয়। আমি সবসময় বলি, বিদেশে যখন টকশোগুলো হয়, মিলন ভাই আপনি কিছু মনে করবেন না, তারা কিন্তু দেখা গেছে পায়ের উপর পা তুলে আপনার মনে করেন সোফাতে বসছেন, এবং জিল্লুর ভাই খুব ভালো করেই জানেন সেটা। আমি চাইবো যে আপনি আগামী দিনে সে ধরনের টকশো করেন। কেন আমি বলি, আপনি যে কথাটা অফ দ্য রেকর্ড বিলিভ করেন, সেই প্রতিফলনটা দর্শকদের কাছে হওয়া উচিত। আমি মিলন ভাইকে বলেছিলাম যে আপনি যদি আমার তুমি করে বলেন তাহলে আমি খুব খুশি হব। মিলন ভাই কিন্তু দেখেন ফর্মালিটিস, যেহেতু অনেক দর্শকরা দেখছেন, উনি সৌজন্যের খাতিরে যেটা ক্রাইটিসি, যেটা যে আমাকে আপনি হিসেবে অ্যাড্রেস করছেন,
আমি যেই সংগঠন করেছি মিলন ভাই কিন্তু সেই সংগঠনে একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন। আমি অনেক বেশি অনুজনা। আমরা যদি এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি যে প্রত্যেকটা স্তরে, এখন বাসায় গেলে উনি আমাকে তুমি করে অ্যাড্রেস করলেন, টক শোতে আসলাম উনি আমাকে আপনি করে বললেন। আমি এই কারণেই বলছি এটাতে দূরত্বটা কিন্তু রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন হবে। আপনার ওই যে টক শোতে এসে ওরা সোফার উপরে জুতা সুদ্ধা কিন্তু বসে পড়ে, বাসায় গেলেও কিন্তু জুতা নিয়েই কিন্তু বসে পড়ে। আমাদের দেশে তা না, কিন্তু অনেকে জুতা খুলে আসেন, অনেকে জুতা নিয়ে প্রবেশ করেন। আমি চাই এই পরিবর্তনটা হওয়া উচিত আমাদের দেশে। কেন এই কথাটা বললাম, যে আমরা মেকানাইজড হয়ে গেছি আমাদের রাজনৈতিক যেই সংস্কৃতির কথা বললাম। মিলন ভাই সেই আপনার 90 সালের আন্দোলন এরশাদ পতনের পরবর্তীতে 9 বছর তো এরশাদ সাহেবের আন্দোলন ছিল, মানে এরশাদ সাহেবের স্বৈরশাসন, মানে সামরিক শাসন ছিল, স্বৈরশাসন ছিল, যেটাই ছিল। সে সময় কোনো সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বলেছিল যে না আমরা এটা মানি না? এটা একটা কথা। আওয়ামী লীগের সময় যেমন সামরিক বাহিনীর আমরা কথা বলি, এই যে র্যাবের কথা বলেন, ডিজিএফআইয়ের কথা বলেন, বা আয়নাঘরের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, ওনারা কি কোনোদিন সরকারকে বলেছিলেন বা সরকার প্রধানকে বলেছিলেন যে নো আই এম নট গোয়িং টু ওবে ইউর অর্ডার? আপনার সরকার এক জিনিস, রাষ্ট্র আরেক জিনিস। আমি রাষ্ট্রের মানুষ, আমি রাষ্ট্রের জন্য কাজ করব, এই কথাটা কেউ বলেননি। প্রবলেমটা হয়ে গেছে আমাদের ও জায়গাতেই। এখন আপনি যে কথাটা বললেন, আপনি সামরিক বাহিনীর কথা বলেছেন, যে সরকারের সঙ্গে মনে করেন যে সামরিক বাহিনী মানে রাষ্ট্রের যেন কোনো আপনার সমস্যা তৈরি না হয়। কেন আমরা বলি? আমরা রাষ্ট্রের কল্যাণে বলি, জনগণের কল্যাণে বলি। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে দূর করতে হবে। কারা করবেন? অন্তর্বর্তী সরকার করবেন না, ডক্টর ইউনূস সাহেব এই দায়িত্ব তো নেবেন না। এটা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরেই কিন্তু নির্ভর করবে। এটা আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে কিন্তু আমি তাই মনে করি। বিচারের আওতা যারা অপরাধী ছিলেন সেটা সবারই বিচার হওয়া উচিত, কিন্তু বিচারটা আপনার স্পষ্ট হওয়া উচিত, সবাই যেন বুঝতে পারেন, তাই না? আপনি ওই যে প্রেশার ক্রিয়েট করবেন, সবাই কিন্তু সব রকম বলে যে গরিবের জন্য বিচার নেই, বিচার বড় লোকের জন্য। কেন এই কথাটা আমাদের মধ্যে আসে? এই সভ্য মনে করেন যে 21 শতাব্দীতে এসে যেখানে আমাদেরকে এই কথাগুলো কেন শুনতে হয়? সো আমাদের শুধু এটা বাংলাদেশের সমান, এটা বৈশ্বিক একটা সমস্যা। এটা আমি তো মনে করি যে এটা থেকে আমাদের সবারই বেরিয়ে আসতে হবে। জিল্লুর ভাই যে প্রসঙ্গটা পরবর্তীতে এনেছেন যে আমরা পারবো কিনা এই চ্যালেঞ্জটা, আমি মনে করছি হ্যাঁ এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার বেছে বেছে বের করতে হবে। ওএসডি কত হাজার ছিলেন না? তার মানে তারা তৎকালীন সরকারের সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছেন, কিংবা তাদের সঙ্গে তারা যাননি। তো সে ধরনের অফিসারদেরকে আপনি নিয়োগ করেন। অ্যাট দ্য সেম টাইম পুলিশের মধ্যে মনে করেন যে যারা ন্যূনতমভাবে আমি মনে করি যে দল কানা না, তাদেরকে আপনার ইম্পর্টেন্ট জায়গাগুলিতে বসান, যারা নির্বাচন কমিশনকে নিয়ামক শক্তি হিসেবে সহযোগিতা করতে পারবেন। সেটা একটা জিনিস। সবচেয়ে বড় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন, উনি আপনি মনে করেন যে বলটা রাজনৈতিক দলের কাছে দিয়ে দিয়েছেন, যে এত বড় সনদ, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এটা অনেক বড় সাফল্যের বিষয়। এখন যেটা হচ্ছে যে সেটা রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নেন। এটা কিন্তু দায়সারা এক ধরনের কথা। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাহলে তো কেন নিয়েছেন আপনি? রাজনৈতিক দলরা তো ব্যর্থ হয়েছিল বলেই তো আপনার আগমনটা হয়েছিল, তাই না? আপনার ফেসিস্ট মনে করেন যে 15 বছর ছিল, সেটা আমাদের নির্বাচন ব্যবস্থাতে ওনারা যেহেতু যে 2013 সাল 14 সালে মনে করেন যে আপনার পরিবর্তন হয়েছে সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্টে, আপনার 15th অ্যামেন্ডমেন্ট ওনারা করেছেন, সেই কারণে হয়েছে। এটার তো একটা পরিবর্তন হয়েছে, পতন হয়েছে, সব কিছু হয়েছে। তাহলে আপনি এই কথাটা যে বলছেন, এটা আমি মনে করি যে উচিত হয়নি। আমি ব্যক্তিগত, কারণ ওনাদের শাহাবুদ্দিন সাহেব তো ঝাড়ির উপরে মনে করেন যে নির্বাচন করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যখন আপনি এলেন, উনি কিন্তু ঝাড়ির উপরে নির্বাচনটা করে দিয়ে গেছেন, এবং ওটা অনেক বেশি স্বচ্ছ ছিল। নির্বাচনী যে কোনো স্কেলে সবচেয়ে ভালো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সন্দেহ নেই। তো উনি যদি পারেন 90 দিনের মধ্যে, অনেকে বলেন 78 দিনে করেছেন। জি, 78 দিনে নির্বাচন। তাহলে উনি যদি করতে পারেন সেটা 90 দিনেরও কম সময়, তাহলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আরো অনেক বেশি ফ্লেভারের মানুষ। কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে গ্লোবালি কেউ চিনতেন না, জানতেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সিন্স 2005, সিন্স হি অবটেইনড নোবেল অ্যাওয়ার্ড অ্যাজ এ নোবেল লরিয়েট, আমি দেখেছি যে 2012 সালে শিকাগোতে আপনার নোবেল লরিয়েটদের আপনার সম্মেলন ছিল।
সব নোবেল লরিয়েটরা এসছেন, স্পিচ দিয়েছেন। আমি ওনাদের এইটাও দেখেছি, রাউন্ড অফ অ্যাপ্লজ দেখেছি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন নামটা ঘোষণা করা হয়েছে, আমার মনে 12 মিনিট শুধু আপনার ক্ল্যাপ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য। তাহলে ওনার তো ফ্লেভারটা অনেক বেশি, উনি কেন এটা পারবেন না? আপনি বলটা কেন অন্যদেরকে ছুড়ে দিচ্ছেন? আপনি গার্ডস নিয়ে কেন, পার্স নিয়ে আপনি কেন আপনি বলছেন না যে সতর্ক করছি সবাইকে? ওনার উচিত সেটা। ওনার নির্বাচন কমিশন আছেন, নির্বাচন কমিশন মানে দৃশ্যমান খুব একটা বেশি কিছু করে না। যেটা আমি আজকে দেখেছি যে নির্বাচন কমিশনের সচিব যে আক্তার সাহেব বোধ উনি বলেছেন যে এই করবেন, এই করবেন, আমরা এই করবো, এই কথাগুলো, এগুলো আরও অনেক আগে আসা উচিত ছিল। ইভেন দ্যাট অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার 4 মাস পরে আগের যারা আপনার অপকর্ম করেছেন, 24 সালের বিতর্কিত নির্বাচন করেছেন, তারা আপনার বিদায় হয়নি। এই সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার 4 মাস পরে নির্বাচন কমিশন আপনার বিদায় নিয়েছেন। তাহলে আমরা 4 মাস তো সেখানেই পিছিয়ে পড়েছি। অনেক কিছু করার ছিল, অনেক কিছু করতে পারতেন। অন্যদের উপরে দায়িত্বটা না দিয়ে, আপনি সম্মানিত মানুষ, সমগ্র বিশ্বে আপনি সমাদৃত একজন মানুষ, আপনার অনেক বেশি দায়িত্ব আছেন। আপনি শাহাবুদ্দিন সাহেবের মতো ঝাড়ি মারেন, আমি মনে করি সুন্দর নির্বাচন সম্ভব হবে। এমনি ঐকমত্যের কথা জিজ্ঞেস করছিলাম, আপনি কি মনে করেন যে সামগ্রিকভাবে জাতীয় একটা ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে? কেননা এখন আমি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যাও যদি আমরা হিসাব করি, সেটাও তো ধরেন 55 থেকে 60টা, মাত্র 18টা দল সিগনেচার করেছে নিবন্ধিত, বাকিরা অনিবন্ধিত। যারা এই সনদ চেয়েছে তারাই সিগনেচার করেনি, এবং যারা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা তারা সেখানে স্বাক্ষর করেন এবং তারা সেখানে তাহলে আমি একটা কথা বলি, যে বলে না যে কাজীর গরু আপনার কাগজ কলমে আছে, গোয়ালে নাই, অবস্থাটা হয়ে গেছে সেরকম অনেকটা। আমি যেটা বলি, আপনি যতই স্বাক্ষর করেন, আপনার মানসিকতা যদি, মনস্তত্ত্বে যদি পরিবর্তন না আসে, কোনো কালে মনে করেন যে কোনো ডকুমেন্ট, আমাদের তো সংবিধান ছিল, তো আওয়ামী লীগের শেখ হাসিনাকে আপনার সংবিধান মেনেছেন? মানেননি। আমরা বলেছিলেন প্রত্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হবেন। 2014 সালে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তাহলে সেটা অসাংবিধানিক তখনই ছিল। রাতের বেলা ভোট করা যাবে, এটা আমাদের সংবিধানে নাই। আমির নির্বাচন 24 সালে হয়েছে, এটাও আমাদের সংবিধানের মধ্যে নেই। তার মানে সংবিধান আমাদের ভায়োলেট হয়ে এসছে। এই কারণে বলছি যে সমগ্র দেশের নাগরিকদের সমস্ত মত, পথের, পেশার, সমস্ত রাজনৈতিক দলগুলোর আপনার ঐক্যবদ্ধ যদি কোনো পাস উইশ না থাকে, কোনো দিন আপনি এই ঐকমত্য কমিশন করেছেন, আচ্ছা ঠিক আছে, আগামীতে যদি মনে করেন যে সংসদ আসে, তারা যদি এগুলি কোনো কিছুই আপনার না মানে, আপনি কিছু করতে পারবেন? কিংবা আমি একটা জিনিস বলি, আমি এখনও বলেছি যে গণভোট হয়েছে, এই দেশে তো একটা অংশ তো আওয়ামী লীগ করে। শেখ হাসিনা বা তার মন্ত্রী পরিষদ, পারিষদ ওনাদের, তারা খারাপ কাজ করেছে, কিন্তু কিছু তো সাধারণ সাপোর্টার তো আওয়ামী লীগের আছে। ধরেন তারা এসে ভোট দিলেন, কিংবা অন্য কোনো কোয়ার্টার এই সনদের বিরুদ্ধে ভোট দিয়ে যায়, এবং সেটা যদি আপনার না যদি জয়যুক্ত হয়, তাহলে আমার এই স্পিরিটটা কোথায় গেল আমাকে একটু বলেন। আপনি এই হানা ভোটের কথা বললেন, আমার কথাটা বলছেন, আপনি এটা বলছেন, তারা কি চাইবে নিজের নাক কেটে কি অন্যের যাত্রাভঙ্গ, কি বলে, নিজের নাক কেটে অন্য যাত্রাভঙ্গ করা? এই কাজটা কি তারা করবেন? আপনি কি চিনবেন সে আওয়ামী লীগ করে না বিএনপি করে? যখন সে ভোট দিতে পারে, কিংবা জামাত করে, সে আপনি কি তাকে ঠেকিয়ে রাখতে পারবেন? এই যে ওয়াই আর ইউ ঠেকিয়ে রাখলে তো সেটা নির্বাচন হলো না। হ্যাঁ, ঠেকিয়ে রাখতে গেলেও তো সেটা নির্বাচন না, নির্বাচন হলো না। এন্ড হাউ ডু ইউ নো দ্যাট someone who belongs to আপনার আওয়ামী লীগ, বিএনপি ও জামাত? আওয়ামী লীগের নেতাকে আপনি চিনলেন, এমপিকে চিনলেন, মন্ত্রীকে চিনলেন, জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, উপজেলা, ওয়ার্ড, অমুক তমুক আপনি চিনলেন, বাকি লোকগুলো আপনি কি ওটা কি নেগলেক্ট করতে পারবেন? তো না, আপনি জানেন হাউ ডু ইউ নো দ্য রেজাল্ট অফ দ্য হানা ভোট? আমার মাথার মধ্যে এটা ঢোকে না। আমি একজন নাগরিক হিসেবে আমি এই কথাটা বলছি, এটা আমি খুব নিজের থেকে আমি খুব ডিপলি চিন্তা করেছি। আরেকটা প্রশ্ন আপনার কাছে করে আমি মিস্টার মিলনের কাছে, চুনির তত্ত্বাবধায়ক সরকারের যে মামলাটি এখন অ্যাপিলেট ডিভিশনে আছে, আপনি কি মনে করেন এটার পরিণতি কি হবে এই কেসে? একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আমি একটা জিনিস বলি, যে ভেরি প্রুডেন্ট একটা জাজমেন্ট দিয়েছেন হাইকোর্ট ডিভিশনে যিনি বিচারপতি ছিলেন, নির্মোহ একজন হার লর্ড জাস্টিস ফারাহ মাহবুব, উনি আপনার মনে করেন যে অনেক বিষয়ে অবজারভেশন সহ এটা দিয়েছেন। তো আমি যেটা বুঝি, উনি বলছি শি ইজ এ লেডি অফ জুডিশিয়ারি। এইখানে কোনো ওনার মনে করেন যে বায়াসনেস বা কোনো কিছু নাই। উনি যেটা বুঝেছেন, যতটুকু জেনেছেন,
বা আপনার যে পিটিশনার যারা আছেন তাদের যে কন্টেনশন ছিল এবং তাদের যে লয়ার ছিল, দে পুট ফরওয়ার্ড ইন সাচ এ ওয়ে দ্যাট শি ওয়াজ কনভিন্সড, যার কারণে মনে করেন যে আপনার ওনার ওই 13th অ্যামেন্ডমেন্ট সম্পর্কে ওনার অবজারভেশন জাজমেন্টটা দিয়েছেন। তো ওটা মনে করেন যে আপনার আগামীকালকে আসবেন। তো আসলে সেখানে তো অ্যাপেলেট ডিভিশনে তো আরও জাজ সাহেবরা আছেন, ওনারা দেখবেন এবং এই কিভাবে হয়েছিল, তাই না? আমাদের দেশে মনে করেন যে 96 সালে কী ধরনের আন্দোলন হয়েছিল, জ্বালাও পোড়াও অসহযোগ, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেই মাগুরা নির্বাচন, কত প্রেক্ষাপট কত কিছু নিয়েই তো আপনার সেটা হয়েছিল। ওটা কিন্তু মানুষের কিন্তু একটা অর্জন, এবং এই অর্জনের মধ্যে আমি তো মনে করি যে বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় এই ছিল। 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনটাকে বেগম খালেদা জিয়াকে বাধ্য হয়েছিল, শি ওয়াজ কনস্ট্রেন্ট টু হোল্ড দ্যাট ইলেকশন। কেন? শি নিড টু পাস দ্যাট অ্যামেন্ডমেন্ট ইন দ্য পার্লামেন্ট। উনি তো তার আগে এই যে একটা জিনিস দেখেন মিলন ভাই, একটা জিনিস ঐতিহাসিকভাবে স্বীকার করতে হবে, 91 থেকে 96-এর যেই পার্লামেন্টটা ছিল সেই পার্লামেন্ট থেকে আওয়ামী লীগ পদত্যাগ করেছিল। ম্যাডাম কিন্তু আহ্বান জানিয়েছিল, ঠিক আছে আমরা অ্যামেন্ডমেন্ট করবো, আপনারা পার্লামেন্টে আসেন, বিকজ ইউ নিড 2/3 মেজরিটি ইন দ্য পার্লামেন্ট। আপনার 2/3 মেজরিটি না থাকলে আপনি পার্লামেন্টের সংশোধনটা করতে পারেন না। শেখ হাসিনা আপনার এত শর্ট একজন ভদ্র মহিলা ছিলেন, আমি ভদ্র মহিলা বলছি, উনি যেহেতু একটা দলের সভানেত্রী, ওনারা অসৎ উদ্দেশ্যে মাগুরার নির্বাচনটা ম্যাডামকে এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনটাকে করতে দিয়েছেন যেন বেগম খালেদা জিয়ার মাথায় কলঙ্কের বোঝাটা চেপে যায়। ওনারা যদি পার্লামেন্টে আসতেন, ম্যাডাম তো আহ্বান জানিয়েছিলেন, তাহলে তো আপনার 13th অ্যামেন্ডমেন্ট আমাদের যেটা ছিল না, ওটা 11th তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যেটা ছিল দ্বাদশ সংশোধনী, দ্বাদশ সংশোধনী যেটা 12th অ্যামেন্ডমেন্ট, সেটা মনে করেন যে তখনই হতো। ওই নির্বাচনটা আমাদের করতে হতো না, 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করতে হতো না। আওয়ামী লীগ চেয়েছিল যে বিএনপি কলঙ্কের বোঝাটা নেই। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তো মনে করেন যে আমি তো 2/3 মেজরিটি পেয়েছি, আমি তো 5 বছরের জন্য ছিলাম, আমি তো জোর করে মনে করেন যে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে চালাতে পারতাম। বেগম খালেদা জিয়া সেটা করেন নাই কিন্তু। এই জন্য আমি বলছি যে মিলিয়ে অ্যাপেলেট ডিভিশনে যে জিনিসটা যাবে সেটা স্পিরিট, পিপলস উইল, পায়াস উইশ অফ দি সিটিজেন অফ দ্য কান্ট্রি। আর্টিকেল 7-এর যেই ক্ষমতা, জনগণের ক্ষমতার উৎস যেটা, সেই জিনিসটা তো সেখানে আছে। ওনারা যদি ওই জাজমেন্টটাকে রিভার্স করে দেন, রিভার্স করা বা যদি জাজমেন্টের পক্ষেই যদি ওনাদের ইয়ে থাকে যেটা সাপোর্ট করেন, তাহলে কি ধরনের নতুন কোনো সংকট তৈরি হবে না? আমি তা মনে করি না। আমার মনে হয় মানে উই হ্যাভ টু গো বাই দ্য কনস্টিটিউশন। এখানে আমরা জুলাই সনদ মনে করেন সাইন করেছি, হয়তো একটা রাজনৈতিক দল, এবং আমরা জানি যে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কিন্তু ঐকমত্য সবার মধ্যেই ছিল, সেখানে মধ্যেও আছে। এবং এনসিপি কিন্তু বলে নাই যে ওনারা করবেন না, তারা বলেছেন তাদের কিছু শর্ত আছে। যেমন আমি কালকে বা আজকে বোধহয় অন্য একটা রাজনৈতিক দল, আপনার বামপন্থী একটা রাজনৈতিক দল, ওনারাও কিন্তু সনদে গণফোরাম, এনসিপিও বলেছেন তাদের যদি মনে করেন আপনার অবশ্যই স্বাক্ষর না স্বাক্ষরের কিছু যায় আসে না, যেটা আপনি শুরুতে বলেছেন মিস্টার গোলাম সরওয়ার মিলন। জি, আপনি প্রশ্ন করেছেন সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে কি জাতীয় ঐক্যমত হয়েছে কিনা। আমি মনে করি এটা জাতিকে আরও বিভাজিত করেছে এই কারণে যে 52টি আপনি নিবন্ধিত দিয়ে রাখছেন, আওয়ামী লীগকে বাদ দিলাম, কি আওয়ামী লীগের সহযোগী যারা ছিল একটা বাদ দিলাম, আপনি 18টা নিবন্ধিত দল বাদ দিয়ে অধিকাংশ দলকে বাইরে রেখে যেটা করা হয়েছে, এটা তাহলে কীভাবে জাতীয় ঐক্যমত হলো? নাম্বার 1। নাম্বার 2, তাদের নিয়োগকর্তা এনসিপি, যদিও তারা ইদানিং নিবন্ধিত পাইছে, তারা সেখানে ছিল না। সেটা তাদের মধ্যে মেকি গেম হোক কিংবা যৌক্তিক কারণে হোক, সেটা অন্যভাবে রাখতে চাই। তো প্লাস যে কথাটা আসছে যে এটার কীভাবে বাস্তবায়ন হবে কিংবা এটাকে কিভাবে, উপায়টা কী, সেটার জন্য তো বিশেষজ্ঞদের কথাবার্তা আমি এর আগেই বলে গেছি যে তারা আদেশের মাধ্যমে এটা করতে চাচ্ছে, গণভোট টনভোট করে ইত্যাদি ইত্যাদি। আমরা আগামী কয়েকদিনের মধ্যে সেটা ক্লিয়ার দেখতে পাবো। দেখেন, জাতীয় ঐক্যমত হওয়ার আগে আমি কিন্তু আমার নিজস্ব একটা ক্লিয়ার কনসেপ্ট আছে, সেটা হলো যে প্রথম কথা হলো বিচারের জায়গায় বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে, এবং রিকনসিলিয়েশনের জায়গাটা যদি না রাখা হয় তাহলে আপনি জাতীয় ঐক্যমত কিভাবে আশা করেন? এটা তো সম্ভব না। আপনি একটা জাতিকে, একটা আওয়ামী ফ্যাসিস্ট যদি বলি, তার দলকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ না করা পর্যন্ত তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না। আপনি কি একটা এক্সিকিউটিভ অর্ডারে তাদেরকে আন্তর্জাতিক ফোরামে বলেন যে তাদেরকে, ডক্টর ইউনূস সাহেব বলছেন আমরা তাদেরকে নিষিদ্ধ করি নাই, স্থগিত রাখা হয়েছে।
তাহলে এই যে স্ববিরোধী দ্বিচারিতা, আমার কথা হলো কি যে ঠিক আছে স্থগিত রাখা হয়েছে, কিন্তু কতক্ষণ পর্যন্ত সেটা হয়তো আগামীতে দেখব। তাহলে আমি কথাগুলি বলছি যে ঐক্যমত হয়েছে কিনা। ঐক্যমত কাকে বলে? আজকে যারা দোষী তাদেরকে এক্সাইট করে রিকনসিলিয়েশনের জায়গাটা যদি না যায়, তাহলে ঐক্যমতটা আমি মনে করি এটা খণ্ডিত ঐক্যমত। আর বললাম তো যে এতগুলি দলের মধ্যে এতই করছে। আর আমরা যারা নতুন, দেখেন আমাদের দলটার কথা বলি, আমরা নতুন, আমাদের মতো আর অনেক দল আছে। দল নতুন, আপনি অনেক না কিন্তু আমাদের পুরনো, আমি ওটাই আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে কিন্তু দেখেন সাবেক স্বাধীনতা সংগ্রামের পর ডিজিএফআই কত পুরনো আপনি ছাত্র দলের প্রথম সভাপতি তো? জি, আমি প্রথম নির্বাচিত সভাপতি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে আমি রাজনীতি করার সুযোগ হয়েছে। আমি ভাসানী ন্যাপ সমর্থিত ছাত্র সংগঠন, তারপর জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি। যাই হোক, আমাদের এখানে কিন্তু অনেক সাবেক মন্ত্রী এমপি আছে, কিন্তু দল হিসাবে নতুন। আমাদেরকে হয়তো আপনি বলতে পারবেন যে আপনারা দল চেঞ্জ করে আসছেন, সেটা তো অন্য বিতর্ক। আমরা যদি ভালো আমরা একটা মধ্যপন্থী রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একটা এমন একটা রাজনীতি করতে চাই যেটা জনগণ যেটা চায়। যাই হোক, এটা পরবর্তীতে আমাদের অ্যাকশনই প্রমাণ হবে। আমি আগামী নির্বাচনে এবং ঐক্যমতের জায়গাটা আসতে চাই যে যারা নাকি আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি কিন্তু একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। এই কারণে দেখেন আওয়ামী লীগের বিকল্প হিসাবে কিন্তু মানে আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগের রাজনীতি মানে বিএনপির প্ল্যাটফর্মটা ছিল যখন জন্ম হয়েছে। তারপর থেকে বিএনপির অনেক ত্রুটি বিচ্যুতি আছে, দোষ আছে, সেটা তো অন্য সাবজেক্টে যখন আলোচনা হবে। কিন্তু বিএনপির অনেক সফলতা আছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। শহীদ রাষ্ট্রপতি যে করেছিলেন, 91-তে বেগম খালেদা জিয়া যেটা করেছে, যে কি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটা করেছে, এটা তো তাদের অর্জন, এটাতে অস্বীকার করা যায় না। কিন্তু তারপরেও যেটা হয়েছে যে আজকে এই বিএনপির ভিতরেও আজকে চাঁদাবাজি কিংবা দখলবাজি কিংবা এটা নিয়ন্ত্রণ না করার কারণে, এটা কিন্তু আমি একটা সমালোচনাটা ইতিবাচক হিসেবে বলতে চাই। কেন্দ্র থেকে তারেক রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃত্ব যতই কন্ট্রোল করার চেষ্টা করছেন, এই কন্ট্রোলিংটা কিন্তু হচ্ছে না হয় স্বাভাবিক। মাল্টি বোর্জুয়া ক্লাস অর্গানাইজেশন বিভিন্ন রকম থাকে, তৃণমূল পর্যায়ে কথা শুনছে না। এবং আমি যেটা বলতে চাই যে আজকে জামাতে ইসলাম যারা 71-এর মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছিল, তারা কৌশলের কারণে ডাকসুতে যেমন জিতেছে, আগামী নির্বাচনে তারা একটা ফ্যাক্টর হয়ে আসছে বিএনপির কাছে। যেখানে বলছেন কেন ডাকসু জাকসু চাকসু, ধন্যবাদ আপনাকে, অল ইয়েতে তারা কিন্তু জিতে গেছে। আমি আজকে আমার রক্তক্ষরণ কেন হয়, এই ছাত্রদলের কিন্তু আমি একজন প্রতিষ্ঠাতা ছিলাম। আমি এখন ছাত্র না, কিন্তু এই একটা সংগঠনে তো আমার এটাকে কী বলো, একটা মমত্ববোধ, একটা ইতা আছে। যাই হোক, সেটা সবসময় যে ছাত্রদল জিতবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা জায়গায় ছাত্রদল নেই। ওই ছাত্রদল একটা এজিএস পাইলো আর কি জিএসসি পাইলো, এটা আপনি জয় বলতে পারবেন না, জয় শিবির। আজকে এই জায়গাটায় কিন্তু তাদের কৌশলের কাছে ছাত্রদল কিংবা বিএনপি আমি মনে করি মার খাচ্ছে। তাহলে কি করা উচিত? আজকে এখান থেকে আগামী দিনের অল বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি যারা, কারণ আমরা কিন্তু আগে বলেছি আমরা একটা মধ্যপন্থী দল, আমরা এখানে 71-কে যারা এখনও প্রকাশ্যে ক্ষমা চায় নাই, কিংবা তারা যতই ছদ্মাবরণ করে, যেটা এনসিপি বলছে যে কি প্রতারণা, এখন তারা তাদের মনের কথা কিনা আমি জানি না, তারা কিন্তু বলছে যে জামাত ইসলাম প্রতারণা করেছে তাদের সাথে। তাহলে এই জাতির সাথে, হ্যাঁ জাতির সাথে, তাহলে আসলে জামাত ইসলাম প্রতারণা করেছে কিনা আমি জানি না, কিন্তু জামাতের ব্যাপারে আমার অতটুকু রিজার্ভেশন আছে যে যতক্ষণ পর্যন্ত সে 71-এর ব্যাপারে সে স্পষ্ট তার অবস্থান। যদিও ছাত্র শিবিরের ছেলেরা শহীদ বুদ্ধিজীবী ইয়েতে গিয়েছে, তারা 71-এর কথা বলে যে আমরা তো 71-এর জন্ম নেই, সুতরাং আমরা 71-এর দায় তারা নিতে চায় না, এবং তারা বলতে চায় 71-কে তারা মানতে চায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের পূর্বপুরুষরা যে একটা জাতির মুক্তি সংগ্রামে একটা 30 লক্ষ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এইটা তারা যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে, আমার মতো কিংবা আমার মতো যারা মুক্তিযুদ্ধের চেতনা আমরা লালন করি, তারা এটাকে সহজভাবে মেনে নিতে পারবে। এটা হলো বাস্তব কথা। আমি তারপরও যেহেতু একটি গণতান্ত্রিক আমি বিশ্বাস করি, ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি, জামাত যদি আওয়ামী লীগ আজকে দেখেন তাদের বিরুদ্ধে কেন বলি, দেখেন এত কিছু করার পরও তাদের বিরুদ্ধে কোনো অনুশোচনা নেই, তাদের ভিতরে কোনো ক্ষমা প্রার্থনা নেই। তো আমরা এই কথাটা তাদের বেলায় বলি, জামাতের বেলায় কেন বলি না যে হ্যাঁ তারা অনুশোচনা করুক 71-এর ব্যাপারে? কিন্তু বলুক তারা,
তো তাহলে তো আমার মনটা তো একটু সফট হয়, আমার মতো যারা নাকি একটু করতে চায়। তো যাই হোক, আমি বিএনপি জামাত সহ সকল গণতান্ত্রিক শক্তির শুভবুদ্ধি হোক, কারণ আপনি যেটা এই জায়গাটায় আসি, আমাদের মাইন্ডসেটের কিংবা দৃষ্টিভঙ্গির আপনি খুব কথা বলছেন, গুরুত্বপূর্ণ, এটার পরিবর্তন হয় নাই। দুঃখের কথা, আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই। তো এই 24-এর গণঅভ্যুত্থানে কি এটাই 1-1.5 বছর পরে কি একই রেজাল্ট? মব জাস্টিস, এটা দিয়ে আপনি ডিসাইড করতেছেন, আপনি আইনের শাসন যেটা চেয়েছিলাম আমরা, সে 54 বছর ধরে যেটা পাইনি, এরপরে সে একই জিনিস হচ্ছে। তো সরবের রাজনীতি, আমরা অস্বীকারের রাজনীতি। এখন দেখেন আপনি যে এখন অনেকে আছেন যে 71-কে মানে না, 24ই সব। আবার অনেকে বলে যে ওই 71 মানে 24কে মানে না। তো এই যে মাইন্ডসেটটা, এই জায়গাটায় তো আমাদের একটা কৌশলের ভিন্নতা থাকতে পারে, দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইটস এ ডেমোক্রেসির বিউটি। তো যাই হোক, আজকে দেখেন সেনাবাহিনীর ব্যাপারে আমি বলবো, সেনাবাহিনী দেখলে কেউ ভয় পায় না। বিশেষ করে সেনাবাহিনীর কিন্তু দেখলে মানুষ ভয় পায় না, বাট ইটস ইনস্টিটিউশন। কেন ভয় পায় না? এই যে কালচারটা, আমাদের ছেলেরা যে মব জাস্টিসের মধ্যে এমন অবস্থা নিয়ে গেছে, এটা থেকে আমাদের বা সেনাবাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে যে প্রচারণা ক্রমাগত এবং নেতিবাচক কথাবার্তা, এবং এখন যে টেনশন শুরু হয়েছে ওই যে বিচার কার্য নিয়ে, এটা, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একটা বোধের জায়গায়, উপলব্ধির জায়গায় এটা আমাদের কিন্তু আসতে হবে। এই জায়গাটায় আমাদের যদি আমরা না আনতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের অনেক দায়মোচন, অনেক খেসারত দিতে হবে। জি, বেশ অসীম। না, সেনাবাহিনীর যে প্রসঙ্গটা এনেছেন, সর্বশেষ আমি একটু ওটার থেকে শুরু করি। আপনি দীর্ঘদিন যদি আপনার সেনাবাহিনীকে এই সিভিল ডিউটিতে, এখন যেটা আছে এটা সিভিল নেচার, আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে মনে করেন যে নিয়োজিত রেখেছেন। একটা জিনিস দেখেন, গত একটা বছর 14 মাস সেনাবাহিনীর কিন্তু তাদের একটা রুটিন থাকে, কিন্তু আপনার ওই যে মহড়া, ট্রেনিং, সমস্ত কিছু থাকে, এগুলো কোনোটাতে যেতে পারেননি। নির্বাচন কমিশন সচিব বলেছেন যে 90,000 থেকে 1 লাখ আপনার সদস্যকে নির্বাচন কাজে নিয়োজিত করবেন, এঙ্গেজ করতে হবে। আর অ্যাট দ্য সেম টাইম যখন সেনাবাহিনীর ইমেজ নিয়ে কথাগুলো আসে, তখন মনে করেন যে আমি একটা কথা কিন্তু বলেছিলাম যে সেনাবাহিনীর কোনো জেনারেল কি বলেছিল যে পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী কিংবা আপনার সরকারকে যে না, দিস ইজ নট মাই ডিউটি, আই এম নট গোয়িং টু ডু দিস, আই এম নট গোয়িং টু ওবে দিস? এই কথাটা কেউ বলেননি। এরশাদ সাহেবের 9 বছরের সামরিক শাসন ছিল, তখন কি বলেছিলেন? পশ্চিমা বিশ্ব যখন এরশাদ সাহেবের উপর থেকে ছাতাটা সরিয়ে নিলেন, তখন ওনারা বলেছিলেন। বাংলাদেশে তো আমার তো মনে হচ্ছে, আমি তো মিলন ভাই তো দ্যাট টাইম হি ওয়াজ ইন ভেরি মাচ পলিটিক্স, আমরা তো বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম, তো আমরা তো সেই সময় দেখেছি উনি 5ই ডিসেম্বর বললেন যে উনি পদত্যাগ করবেন, তখন কিন্তু লাখ লাখ মানুষ রাস্তায় ঘোষণার পর। এটা কিন্তু বাস্তবতাটা জানার পর সেম জিনিস এখনও হয়েছে, বিগত দিনে হয়েছে, আগামী তো সেম জিনিসটাই হবে। তো এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের ঊর্ধ্বে আমাদের রাখা উচিত। আবার অ্যাট দ্য সেম একই সময় আমি যে কথাটা বলি, আপনি যখন অনেক দিন ধরে সেনাবাহিনীকে মাঠে রাখবেন, এই যে সিভিল ডিউটিতে রাখবেন, তখন কিন্তু তাদের যে দায়িত্ববোধটা যেরকম থাকে সেটা সবসময় থাকে না। তার কারণে তাদেরকে ফেরত যেতে হবে তাদের কাজে। তা না হলে মনে করেন যে রাষ্ট্রের আরেকটা প্রতিষ্ঠান, আমি ওটাকে বলে বড় একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে তারা নিয়োজিত বা নিয়োজিত থাকবেন সবসময়, এবং তাই থাকেন তারা। তো তাহলে সেই ক্ষেত্রে একটা নতুন বিতর্ক তৈরি করতে পারে, আমি মনে করি যে সেটা থাকা উচিত না। এই কারণেই কিন্তু নির্বাচনটা হওয়া উচিত তাড়াতাড়ি, এবং সেনাবাহিনী তারা নিজেরাও কিন্তু উপলব্ধি করেন যে যার কারণে বিভিন্ন সময় কিন্তু সেনাপ্রধান, এই যে অনেকে সেনাপ্রধানকে দোষ দেন যে ওনার কেন এত ইন্টারেস্ট, উনি প্রতিষ্ঠানটার স্বার্থটা বোঝেন, উনি প্রতিষ্ঠানের স্বার্থ বোঝেন। এবং এই 24-এর যে আন্দোলনের একটা চূড়ান্ত অবস্থা, সেনাবাহিনী যদি মনে করেন যে আপনার রাস্তায় ভিন্ন রকম ভূমিকা নিতেন, ইতিহাস হয়তো বা ভিন্ন রকম হতে পারত। এরশাদ সাহেবের সময় সেনাবাহিনীর জেনারেলরা, ওই লগ এরিয়া কমান্ডাররা বলেন, জিওসিরা যদি না বলতেন যে না স্যার, উই আর নট উইথ ইউ, উই ক্যানট সার্ভ ইউ এনি লঙ্গার, উই হ্যাভ টু সার্ভ দ্য স্টেট, নেশন, তাহলে হয়তো ডিফারেন্ট হিস্ট্রি হতে এসেছে। আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার জায়গা থেকে আপনি কাজ করতে দেন, কারণ রাষ্ট্রটা বিনির্মাণের জন্য প্রত্যেকেরই কিন্তু অবদান রাখা উচিত। তো এই জায়গাতে কি ক্ষমতায় যাব, কে ফ্ল্যাগ ওড়াবো, কে এমপি হব, আমার মনে হয় এই ছোট ছোট স্বার্থগুলো পরিহার করা উচিত সবার জন্য। আমার না হলে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য অন্যরা সুযোগটা পাবেন। এবং বিভিন্নজন কিন্তু বিভিন্ন কথা বলেন যে অমুক দেশ, মানুষজন জিজ্ঞেস করে
যে অমুক দেশ আর অমুক দেশ তো এক হয়ে গেছে, তাইলে অমুকের কি হবে, সে কেমনে ক্ষমতায় আসবো, হেরা তো চায় যে মৌলবাদীরা আসুক, কেমনে, তাহলে তো আফগানিস্তান হতে পারবে এই দেশ, আপনার সিরিয়া হতে পারবে এই দেশ, পাকিস্তানের মতো আপনার ব্র্যান্ডিং হবে। তো আমরা কি এই ব্র্যান্ডিংয়ের জন্য আমরা মনে করেন যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল? আমরা তো আমাদের সেই স্পিরিট থেকে, স্বাধীনতার সূচনা লগ্ন থেকে আমরা বারবার মনে করেন যে আমরা লাইনচ্যুত হয়েছি। আমরা কি লাইনে আসতে পারবো না? আমরা 14 মাস অতিক্রম করেছি। আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের, মানে আমার খুব একটা বেশি কিছু বলার না, আমি এমন বেশি কিছু জানিও না, আমি যেটা মনে করি যে নতুন একটা হ্যাভক তৈরি হতে পারে, বাট সেটা থেকে উত্তরণের জন্য সবগুলো রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন ওনারা যদি মনে করেন যে না ওনারা খেলে যাবেন খুব সুন্দর, রাজনৈতিক দলগুলোকে বিভাজনের মধ্যে ফেলে দেবেন, গায়ে হাত বুলিয়ে যে আমি তো আসি, তুমি তো অনেক বড়, তুমি ক্ষমতায় আসবা, এই সততাটা আমি মনে করি যে পরিহার করা উচিত। কিন্তু আমি কিন্তু যা দেখছি আমার কাছে ভালো ঠেকছে না। আমি শুধু এইটুকু বলি, মিলন ভাই এমপি ছিল, মিলন ভাই জেলে গেলে মনে করেন ডিভিশন পাবে, আমি জেলে গেলে মনে করেন যে আমার ফ্লোরে থাকতে হয়েছে, তাই না? আমি এইটুকু বুঝি, মানে খুব সহজ বাংলা আমার কথা, আমাদের দেশের জন্য মানে ভাবা উচিত সবার মিলে। জি, আমি শেষে অংশে এটুকু বলবো যে গণতান্ত্রিক উত্তরণের এই অগ্নি পরীক্ষায় আমরা যদি আমরা তো ধরেন আমার অত্যন্ত কাছের অসীম এখানে আছেন, আমরা হয়তো আমাদের ডেইজ আর নাম্বারড, আমরা বয়স 69+, 70 ধরেন, তো আমরা কখন চলে যাই ঠিক না। এই প্রজন্মের জন্য যদি গণতান্ত্রিক উত্তরণটা যদি আমরা ঐক্যমতের ভিত্তিতে না করতে পারি, একটা ভালো ইলেকশন যদি না করতে পারি, এবং এটার জন্য যদি সবাই সেই আগেরই ক্ষমতায় এসে আমি সুবিধা নিলাম, আমার কি সব মাপ করাইলাম, আমি সমস্ত লাইসেন্সগুলি নিলাম, আমি সুযোগ সুবিধা নিলাম, তাহলে কিসের 24-এর গণঅভ্যুত্থান হলো? এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সাথে একটু জাস্ট অ্যাড করে নিন, আপনি যে রেকনসিলিয়েশনের কথা বলেছেন, আমি কিন্তু এটা একেবারে ডে 1 থেকে বলে এসেছি, উই নিড টু হ্যাভ এ রেকনসিলিয়েশন প্রসেস, আদারওয়াইজ উই ক্যানট রান দিস কান্ট্রি। এই রিকনসিলিয়েশনের ব্যাপারে আজকে যারা আছে তারা কেউ কোনো কথা বলতেছেন না, কিভাবে মাঝখানে ল অ্যাডভাইজার তো বলেন, এবং ল অ্যাডভাইজার চিফ জাস্টিস তো ওনারা সাউথ আফ্রিকাও ঘুরে আসছেন। হ্যাঁ, সাউথ আফ্রিকা ঘুরে আসছেন। আচ্ছা, যাই হোক, আজকে আমরা রিকনসিলিয়েশন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আবার রিপিট করছেন, রিকনসিলিয়েশনের ব্যাপারটা একটা অবশ্যই থাকতে হবে, এবং এই উত্তরণে আমার মনে হয় একটা ভালো নির্বাচন। তবে এই ভালো নির্বাচনের জন্য প্রথম পূর্ব শর্ত, অসীম দাদা আমি খুব ক্লিয়ারলি বলি, ডক্টর ইউনূসকে আই রেসপেক্ট, স্যালিউট হিম, বাট ওনাকে দিয়ে এই ভালো নির্বাচন আমি মনে করি সম্ভব না বাস্তব কারণে। ওনাকে একটু এটাকে কি বলবো, হয় রিশাফল করে অন্য নামে কি বলে ওই যে যেটা বলে তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে উনি আসুক, কোনো অসুবিধা নাই, ভালো লোক, কিন্তু ওনাকে এই স্ট্রাকচারে উনি পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি ব্যারিস্টার? না, আমি বলছি মিলন ভাই যে কথাটা বললেন, আমি বলছি রেকনসিলিয়েশন মানে এইটা না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আমি একটা কথা বলি, সেটাই, আপনার আওয়ামী লীগের অনেক সমর্থকরা আছেন, তাদেরকে ওই যে একটা সাবজেক্ট টু আপনার বিচার দল হিসেবে বলেন, ব্যক্তি হিসেবে বলেন, সমস্ত কিছু তার মতোই চলবে, বাট তাদেরকে একটা কমফোর্ট দেওয়া উচিত। ইয়েস, ইউ উইল বি ইনক্লুডেড, বাট থ্রু লিগ্যাল প্রসেস। ইয়েস, আপনাদের প্রসেসটা করবেন, আপনি কিভাবে করবেন? নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মনে করেন যে আপনার যে বিভেদ ছিল তার মধ্য থেকে বেরিয়ে তো নেলসন ম্যান্ডেলা সেই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং এফডব্লিউ বোথা ক্লার্ক, তাই না? তারা দুজন মিলেই কিন্তু আপনার একসঙ্গে নোবেল প্রাইজ পেয়েছে। আমাদের দেশে সেরকম একটা উদাহরণ আমরা তৈরি কেন করতে পারবো না? তারা যদি আজ থেকে 20 বছর আগে সেটা করতে পেরেছে, আমি ও কারণেই বলছি যে মানে এই না যে আমি আজকে এই করব, এটা হচ্ছে যে বোঝার বিষয়, যে মনস্তাত্ত্বিক একটা বিষয় ছিল, এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদেরও কিন্তু উপলব্ধি করা উচিত। তারা কিন্তু ইন্দিরা গান্ধী ভুল করেছিল, মেনে গলত কিয়া, মুঝে মাফ কিজিয়ে, 77-এ, তাই না? ইন্দিরা গান্ধী কিন্তু এই ক্ষমা প্রার্থনা করেছিল, যে এটা বিশ্বের বিভিন্ন দেশে নজির আছে, ক্ষমা প্রার্থনা কারণে সে ক্ষমতা আসছিল, হ্যাঁ, আবার এসেছিল। তো সে কারণে বলছি যে এটা এই দেশেও সম্ভব। কিভাবে? আমার মনে হয় জনগণের ঐক্যটা সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি আমি মনে করি, এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তাদেরও উপলব্ধি করা উচিত, এবং তারাও কিন্তু ভেহিমেন্টলি অপোজ করা উচিত। কারণ আপনি এখন দেখেন, এই যে ইন্ডিয়া থেকে বসে আওয়ামী লীগের নেতৃত্ব যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে কিন্তু উনি ওনার দলের নেতাকর্মীদেরকে আরো বেশি বিপদগ্রস্ত করছেন। ওনারা কিন্তু সেফ এক্সিট নিয়ে চলে গেছেন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন, কিন্তু ওনার দলের নেতাকর্মীদেরকে
এইভাবে বিপদের মধ্যে ফেলে গেছেন। আমি মনে করি যে ওনার দলের নেতা কর্মীদের উপলব্ধি করা উচিত জি যে বিপদের মধ্যে এভাবে বিপদগ্রস্ত বিপন্ন অবস্থায় রেখে এই ধরনের কথাবার্তা বলে আরও দেখা গেছে বেশি করছেন। অ্যারেস্ট কিন্তু অনেক কম হয়েছেন ওনারা, ওনার কথাবার্তার পরপরই কিন্তু আবার দেখা গেছে অ্যারেস্ট হয়। আমি 5 সেকেন্ডে একটা কথা বলবো। 5 সেকেন্ডে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার আমরা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, আমি ব্যক্তিগত সেই ভাসানী ন্যাপের সেই ফারাক্কা মিছিল থেকে আরম্ভ করে যেই কথাটা বলতে চাই, ভারত জিয়াউর রহমান যেটা করেছিলেন, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে, নেগোশিয়েট করতে হবে। ভারতকে আপনি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনি টোটালি ইগনোর করবেন, এটা কেউই পারবে না। সুতরাং আমরা চাই যে নতজানু তো হবেই না, প্রশ্নই আসে না, সেটা বাদ দিয়ে সুতরাং তাদের সাথে আমার দলের নেতা তো বলেছেন বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট সবার আগে একদম। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থানে ইউটিউবে, যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম সরোয়ার মিলন এবং ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, মিস্টার গোলাম সরোয়ার মিলন প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন দেখেন না এবং নির্বাচন করতে গেলে অনেক কিছুই পাল্টে ফেলতে হবে। ব্যারিস্টার অসীমও এক ধরনের অনিশ্চয়তা দেখেন, যে কারণে তিনি জনগণের ঐক্যের কথা বলছিলেন। শুধুমাত্র এই 18টি বা 25টি রাজনৈতিক দলের এটি সনস্বাক্ষরী জাতীয় ঐক্য নয়, এবং দুজনেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের ঊর্ধ্বে রাখবার উপরে জোর দিয়েছেন। নির্বাচন ওনারা চান, আমরা সবাই চাই, বাংলাদেশের মানুষ চাই, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত, কিন্তু সেই নির্বাচন যেন একটা জানতানো নির্বাচন না হয়, একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেন হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।